নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয়টা কিন্তু একটু আলাদা, একটু গভীর আর একটু জটিল। কিন্তু যারা বাংলার রাজনীতি ভালোবাসেন, যারা এই মাটির টানপোড়েন বোঝেন, তাদের জন্য কিন্তু আজকের আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কিন্তু অতীব সহজ, কিন্তু উত্তরটা মোটেও সহজ নয়। প্রশ্নটা হলো, বিজেপি সারা ভারত জয় করছে, উত্তরপ্রদেশ জয় করছে, বিহার জয় করছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, একের পর এক রাজ্য বিজেপির কিন্তু থলিতে গেছে। নরেন্দ্র মোদী একটানা 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, অমিত শাহ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের ক্ষমতার কেন্দ্রে বিজেপি আজ কিন্তু অপ্রতিরোধ্য। তাহলে পশ্চিমবঙ্গে কি হয়? বাংলায় এলে বিজেপির সেই অশ্বমেধের ঘোড়া কেনই বা হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়ে? কেন এই একটি রাজ্যে বারবার ঠক্কর খায় গেরুয়া ব্রিগেড? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ রাজনৈতিক দক্ষতা? এটা কি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি, নাকি বিজেপির নিজস্ব ব্যর্থতা, নিজস্ব গাফিলতি, নিজস্ব সীমাবদ্ধতা? আজকে আমরা এই প্রশ্নের একটা নিরপেক্ষ তত্ত্বভিত্তিক গভীর উত্তর খোঁজার চেষ্টা করব। কোনো দলের কিন্তু পক্ষ আজকের ভিডিওতে আমি নেবই না, কোনো দলের বিপক্ষেও যাব না। আমি শুধু বিশ্লেষক হিসেবে আজকে কাজ করব এবং সত্যিটা আপনাদের সামনে, অর্থাৎ বাস্তব চিত্রটাই আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি প্রেক্ষাপটে। পশ্চিমবঙ্গ এই রাজ্যটি ভারতের রাজনৈতিক মানচিত্রে একটি বিশেষ স্থান দখল করে আছে। এই রাজ্যে একসময় 34টা বছর ধরে বামফ্রন্ট শাসন করেছে। 34 বছর, এটা একটা বিশ্ব রেকর্ড। গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকার নজির কিন্তু পৃথিবীতে বিরল। সেই বামফ্রন্টকে হারিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর, নন্দীগ্রামের জনরোষকে পুঁজি করে বছরের পর বছর রাস্তায় লড়াই করে তিনি তৃণমূল কংগ্রেসকে একটি গণ আন্দোলনে পরিণত করেছিলেন। কিন্তু বন্ধুরা, 2016 সালের পরে, বিশেষত 2019 সালের পরে বাংলার রাজনীতিতে একটি নতুন শক্তির উত্থান ঘটে, সেটা হলো বিজেপি। সেই উত্থান, সেই উত্তেজনা, সেই প্রতিশ্রুতি এবং তারপর যে পতন, সেটাই আজকের কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু। গতকাল আমরা সবাই জানি বাংলার নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ গেল। এই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলার নববর্ষ, এটা শুধু বাঙালির কাছে একটা উৎসব নয়, এটা বাঙালির প্রাণের উৎসব। এটা হাজার হাজার বছরের সংস্কৃতির উদযাপন। এই উৎসবে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো রাজনীতি নেই। কিন্তু যখন নির্বাচনের অজুহাতে এই পয়লা বৈশাখের শোভাযাত্রাকে বাধা দেওয়া হয়, তখন প্রতিটি বাঙালির মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে, এটা কি সত্যি নির্বাচনী আচরণবিধির প্রশ্ন, নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে? বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু আজকের মূল বিষয়ের সাথে গভীরভাবে কিন্তু জড়িত আছে। বাংলার মানুষ রাজনীতি বোঝেন, বাংলার মানুষ অত্যন্ত রাজনীতি সচেতন, কিন্তু বাঙালিরা একটা জিনিসকে রাজনীতির ওপরে রাখেন, সেটা হলো বাঙালিয়ানা, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। যে দল বা যে রাজনীতিবিদ এই বাঙালিয়ানার সাথে নিজেকে যুক্ত করতে পেরেছেন, তিনি কিন্তু বাংলায় সফল হয়েছে। আর যে দল বা যে নেতা এই বাঙালিয়ানাকে বুঝতে পারেননি বা বুঝলেও তার সাথে নিজেকে একাত্ম করতে পারেননি, তিনি বাংলায় কিন্তু ব্যর্থ হয়েছেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সত্য। এখন প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বাঙালিয়ানাকে বুঝেছেন? এর উত্তর কিন্তু হ্যাঁ, সম্পূর্ণভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিয়ানাকে কিন্তু বুঝেছেন। রবীন্দ্রসঙ্গীত গাওয়া থেকে শুরু করে দুর্গাপুজো উদ্বোধন, ঈদের নামাজে যোগ দেওয়া থেকে শুরু করে পয়লা বৈশাখের মিছিলে হাঁটা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাংলার কিন্তু সর্বধর্মের, সর্ব সংস্কৃতির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর সেই জায়গায় বন্ধুরা, বিজেপির কেন্দ্রীয় নেতারা যখন বাংলায় আসেন, তখন তারা কি বলেন? হিন্দুত্বের কথা বলেন, জাতীয়তাবাদের কথা বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলেন। এই ভাষা উত্তরপ্রদেশে কাজ করে, বিহারে কাজ করে, গুজরাটে কাজ করে, কিন্তু বাংলার মানুষ হিন্দুত্বকে ভয় পান না, কিন্তু এককভাবে হিন্দুত্বের ভিত্তিতে ভোট দিতেও অভ্যস্ত নন। কারণ বাংলার হিন্দু ধর্মচর্চা অনেক বেশি উদার, অনেক বেশি সংমিশ্রিত। রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা। এখানে ধর্ম মানে শুধু মন্দির নয়, এখানে ধর্ম মানে মানবতাও।
এই পার্থক্যটা বুঝতে না পারাই বিজেপির প্রথম এবং সবচেয়ে বড় ব্যর্থতা। এবার আসি তথ্যে। 2019 সাল লোকসভা নির্বাচন, সারা দেশে মোদি ঢেউ, পুলওয়ামা হামলা, বালাকোট এয়ার স্ট্রাইক, জাতীয়তাবাদের জোয়ারে ভাসছে গোটা দেশ। সেই ঢেউ বাংলাতেও কিন্তু এসেছিল। বিজেপি পেয়েছিল 18টি লোকসভা আসন। এর আগে বাংলায় বিজেপির ঠিক কটি আসন ছিল? মাত্র 2টি। এই লাভটা ছিল কিন্তু অকল্পনীয়। এই লাভটাই বিজেপিকে স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু এই লাভের পেছনে কারণগুলো কি ছিল সেটা বিশ্লেষণ করা অবশ্যই দরকার। প্রথম কারণ ছিল মোদি ফ্যাক্টর। 2019 সালে মোদির ব্যক্তিগত ইমেজ কিন্তু একেবারে তুঙ্গে ছিল। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তার যে দৃঢ়তা দেখা গিয়েছিল সেটা সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের অনেক মানুষকে প্রভাবিত করতে পেরেছিল। অনুপ্রবেশের সমস্যায় জর্জরিত উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত অঞ্চলের মানুষ মোদিকে সমাধানকারী হিসেবে কিন্তু দেখেছিলেন। দ্বিতীয় কারণ, বাম ভোটের স্থানান্তর। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরে আরো বিস্তারিত কিন্তু আলোচনা করব। বাংলায় বামফ্রন্ট 34 বছর শাসন করেছে, তাদের ভোট ব্যাংক ছিল বিশাল। 2011 সালে তৃণমূলের কাছে হারের পরেও বামেদের ভোট কিন্তু অনেকটাই ছিল। কিন্তু 2019 সালে ঠিক কি হলো? তৃণমূল বিরোধী ভোটাররা সিদ্ধান্ত নিলেন কংগ্রেস বা বাম নিয়ে তৃণমূলকে হারানো কখনোই সম্ভব নয়। এই মুহূর্তে বিজেপি একমাত্র প্রধান বিকল্প। ফলে লাল ভোট হয়ে গেল গেরুয়া। বিজেপির ভোট শেয়ার হলো প্রায় 40%। কিন্তু এই যে ভোট, এটা কি বিজেপির নিজস্ব ভোট ছিল? না, ছিল তৃণমূল বিরোধী ভোট, যেটা কৌশলগত কারণে বিজেপিতে গেছে। এই পার্থক্যটা কিন্তু বোঝা অবশ্যই দরকার। নিজস্ব ভোট মানে আপনি বিজেপিকে ভালোবাসেন, বিজেপির আদর্শকে বিশ্বাস করেন, তাই বিজেপিকে ভোট দেন। কৌশলগত ভোট মানে কি? আপনি তৃণমূলকে পছন্দ করেন না, এই মুহূর্তে বিজেপি সবচেয়ে শক্তিশালী বিকল্প হিসেবে মনে হচ্ছে, তাই আপনি বিজেপিকে ভোট দিচ্ছেন। এই দুই ধরনের ভোটারের মানসিকতা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়। নিজস্ব ভোটার সংগঠন তৈরি করেন, কর্মী হন, সংকটের সময় মাঠে থাকেন। আর কৌশলগত ভোটার ভোট দিয়ে কিন্তু চলে যান, তিনি কর্মী নন, তাকে দিয়ে সংগঠনও হয় না। এই মৌলিক সত্যিটা বিজেপির অনেক নেতাই কিন্তু 2019 সালে বুঝতেই পারেনি। তৃতীয় কারণ ছিল তৃণমূলের বিরুদ্ধে একটা সঞ্চিত ক্ষোভ। 2011 থেকে 2019 এই 8 বছর ক্ষমতায় থাকার পরে তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ জমে গিয়েছিল। কাটমানি, সিন্ডিকেট রাজ, পুলিশের অত্যাচার, এই সমস্ত বিষয় সাধারণ মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। বিজেপি সেই ক্ষোভকে ভোটে কিন্তু রূপান্তরিত করতে সফল হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, এই ক্ষোভের ভোটও কিন্তু বিজেপির নিজস্ব ভোট নয়, এটাও পরিস্থিতি নির্ভর। 2019 সালের সাফল্যের পর বিজেপির অনেক নেতাই উত্তেজিত হয়ে পড়লেন। শুরু হলো বড় বড় ঘোষণা, বাংলায় 200 আসন পাবো, মমতার সরকার আর থাকবে না, বাংলায় পরিবর্তন আসছেই আসছে। এই কথাগুলো বলা হচ্ছিল টিভি চ্যানেল, রোড শো এবং জনসভায়। অমিত শাহ নিজে বাংলায় এসে বুথে বুথে সংগঠন তৈরি করার কথা বললেন, ক্রমাগত সফরও করলেন, বাংলার জেলায় জেলায় গেলেন, জনসভা করলেন। কেন্দ্রীয় নেতাদের মনে একটা আত্মবিশ্বাস ছিল 2019 সালে যা হয়েছে সেটার ধারাবাহিকতায় 2021 সালের বিধানসভায় বিজেপির জয় বাংলার মাটিতে অবশ্যই আসবে। কিন্তু বাস্তবে কি হলো? 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেল মাত্র 77টি আসন। 294টি বিধানসভায় 77 আসন মানে কি? এর মানে হলো বিপক্ষে বসা, মানে বিরোধী দলের ভূমিকা। আর সেই জায়গায় তৃণমূল পেল 213টি আসন। এই ফলাফল ছিল বিজেপির জন্য একটা বিশাল বড় ধাক্কা। 200 পার স্লোগান দেওয়া দলটি 77ই আটকে গেল, 100 পার করতে পারলো না। 200 আর 77 এই ব্যবধানটাকে অনেকে শুধু পরিসংখ্যানে ব্যবধান মনে করেন, কিন্তু আমি মনে করি এটা হলো বাস্তব আর কল্পনার একটা ব্যবধান। এবারে আপনারা বলবেন যে কিভাবে, আসুন তাহলে বিশ্লেষণ করি। 2021 সালের আগে বিজেপি যে প্রচার করেছিল তার বেশিরভাগটাই ছিল আবেগ ভিত্তিক, তথ্য ভিত্তিক কিন্তু একেবারেই নয়। বাংলায় পরিবর্তন আসবে এটা একটা ইচ্ছা, এটা একটা আশা, কিন্তু এটা কোনো রাজনৈতিক কৌশল নয়। পরিবর্তন আনতে হলে দরকার ছিল মাটির কাছাকাছি থাকা, বুথ স্তরে সংগঠন তৈরি করা, স্থানীয় মুখ খাড়া করা এবং বাংলার মানুষের ভাষায় কথা বলা।
বন্ধুরা, এর কতটুকু করা হয়েছিল? আমি বলছি না যে কিছুই করা হয়নি। অমিত শাহ সত্যি অনেক পরিশ্রম কিন্তু করেছিলেন, কিন্তু সেই পরিশ্রমের ফাঁকে ফাঁকে অনেক বড় বড় ভুলও কিন্তু হয়েছিল। প্রথম ভুল কি না, প্রার্থী নির্বাচন। 2021 সালে বিজেপি অনেক তৃণমূল বিধায়ককে দলে নিয়েছিল, অনেক নেতাকে আমদানি করেছিল। এই আমদানি করা নেতাদের স্থানীয় কর্মীরা কিন্তু মেনে নেননি। বাংলায় একটা কথা আছে, গাছ পুঁতে গেলে কি ফল দেয়? আপনি বাইরের থেকে নেতা এনে পুঁতে দিলেন, আর সেই নেতার স্থানীয় শিকড়ই নেই, স্থানীয় কর্মীরা তাকে চেনেনি না, সাধারণ মানুষ তাকে বিশ্বাস করেন না। এই নেতা তাহলে কিভাবে জিতবে? দ্বিতীয় ভুল কি ছিল না, দ্বিতীয় ভুল ছিল ভোটের সংখ্যাকে সমর্থকের সংখ্যা মনে করা। 2019 সালে 40% ভোট মানে এই নয় যে 40% মানুষই বিজেপির দৃঢ় সমর্থক। অনেকেই কৌশলগত কারণে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু বিজেপির নেতারা ভাবলেন এই 40% মানুষের পুরোটাই তাদের। এই ভুল ধারণা থেকে তৈরি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। তৃতীয় ভুল কি ছিল না, তৃণমূলকে অবমূল্যায়ন করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সহজ প্রতিপক্ষ মনে করা একটা বিশাল বড় ভুল ছিল। তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ। মমতা ব্যানার্জি বাংলার মাটির মানুষ, তিনি জানেন কিভাবে লড়তে হয়, কিভাবে উঠে দাঁড়াতে হয়। নন্দীগ্রামে তিনি নিজে ভোটে দাঁড়ালেন, হারলেন, কিন্তু তার দল জিতল। এই সাহসটাই তৃণমূলের কর্মীদের মনে জীবন দিয়েছিল। এরপরে আসি চতুর্থ ভুল। চতুর্থ ভুলটা হলো সহানুভূতির ঢেউ। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়া, হুইল চেয়ারে করে প্রচার করা, এটি কোটি কোটি বাঙালির মনের মধ্যে একটা সহানুভূতি তৈরি করেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই সহানুভূতির ঢেউ তৃণমূলকে আরো কয়েকটা বাড়তি আসন কিন্তু এনে দিয়েছিল। শুধুমাত্র বিজেপির ব্যর্থতা দিয়েই কিন্তু ছবিটা সম্পূর্ণ হয় না, তৃণমূলের সাফল্যের কারণগুলোও কিন্তু বুঝতে হবে। কারণ বাংলার রাজনীতি মানে শুধু বিজেপির ব্যর্থতা নয়, এটা তৃণমূলের সাফল্য। তৃণমূলের সাফল্যের কারণগুলি হচ্ছে: এক, মমতার ব্যক্তিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা শুধু একটা নাম নয়, এটা একটা রাজনৈতিক আন্দোলনের প্রতীক। তিনি কখনো আরামদায়ক রাজনীতি করেননি। বামেদের বিরুদ্ধে তিনি একা লড়েছেন, মার খেয়েছেন, কারাগারে গেছেন, কিন্তু তিনি মাঠ থেকে কখনো হেরে সরে আসেননি। এই যে সংগ্রামের ইতিহাস, এটা বাংলার মানুষের মনে একটা গভীরভাবে দাগ কেটে গেছে। তার সাথে কতটা একমত বা দ্বিমত সেটা কিন্তু আলাদা প্রশ্ন, কিন্তু তার লড়াকু চরিত্রকে বাংলার মানুষ কিন্তু শ্রদ্ধা করেন। তৃণমূলের সাফল্যের দ্বিতীয় কারণ হচ্ছে কল্যাণমূলক নানাবিধ প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, এই প্রকল্পগুলো বাংলার মানুষের জীবনে কিন্তু সরাসরি প্রভাব ফেলেছে। একজন গরিব মহিলা যিনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, তিনি রাজনীতির বড় কথা কিন্তু একেবারেই বোঝেন না। তিনি বোঝেন যে এই সরকার থাকলে তার হাতে মাসে মাসে টাকা আসে। এই সরাসরি সুবিধার রাজনীতি কিন্তু অত্যন্ত কার্যকর। বিজেপি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কথা বলে, উজ্জ্বলা গ্যাস, আবাস যোজনা, কিষাণ সম্মান নিধি, কিন্তু বাংলার মানুষ এই প্রকল্পগুলোকে কার সুবাদে পাচ্ছে তা মনে রাখেন না। মনে রাখেন লক্ষ্মী ভান্ডারের কথা, কারণ সেখানে রাজ্য সরকারের নাম জোরালো ভাবে কিন্তু জুড়ে আছে। তৃণমূলের সাফল্যের তৃতীয় কারণ হচ্ছে বুথ স্তরের শক্তিশালী সংগঠন। তৃণমূলের সংগঠন কিন্তু বুথ স্তর পর্যন্ত সুদৃঢ়ভাবে বিস্তৃত। প্রতিটি এলাকায় তৃণমূলের স্থানীয় নেতারা আছেন, তারা ভোটারদের চেনেন, তারা জানেন কে অসুস্থ, কার বাড়িতে বিয়ে, কার ছেলে চাকরি খুঁজছে। এই জ্ঞানটাই কিন্তু একটা রাজনৈতিক শক্তি। বিজেপি এই স্তরে কিন্তু তৃণমূলের মতো কখনোই পৌঁছতে পারেনি। তৃণমূলের সাফল্যের চতুর্থ কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট। বাংলার মোট ভোটারের প্রায় 27 থেকে 28% সংখ্যালঘু সম্প্রদায়। এই ভোট কার্যত সম্পূর্ণরূপে তৃণমূলের পক্ষে। বিজেপির হিন্দুত্বের রাজনীতির কারণে এই ভোট বিজেপির দিকে যাওয়ার কিন্তু কোনো রকমই সম্ভাবনা নেই। এই 27 থেকে 28% ভোটের উপর ভিত্তি করে তৃণমূল কিন্তু অনেকটাই নিরাপদ অবস্থানে থাকে। বিজেপিকে এই ঘাটতি পূরণ করতে হলে হিন্দু ভোটের প্রায় 70 থেকে 75% কিন্তু পেতেই হবে, যেটা অত্যন্ত কঠিন কাজ। এবার আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বাম ভোটের গতি প্রকৃতি নিয়ে। এটা বাংলার রাজনীতির ইতিহাসে সবচেয়ে জটিল অধ্যায়। বামফ্রন্ট 34টা বছর বাংলা শাসন করেছে, তাদের ভোট ব্যাংক ছিল বিশাল। মূলত নিম্নবর্গের মানুষ, কৃষক, শ্রমিক, দলিত সম্প্রদায়, এরাই ছিল কিন্তু বামফ্রন্টের মূল ভোটার।
2011 সালে তৃণমূলের কাছে হারের পরে বামেদের ভোট কিন্তু কমতে শুরু করলো। 2019 সালে কি হলো, তৃণমূল বিরোধী বাম ভোটাররা বুঝলেন বামেদের জেতানো এই মুহূর্তে সম্ভব নয়, তাই তারা কৌশলগতভাবে বিজেপিকে ভোট দিলেন। বিজেপির 40% ভোটারের মধ্যে অন্তত 15 থেকে 22% এসেছিল এই বাম প্রাক্তন ভোটারদের কাছ থেকে। কিন্তু এই ভোটারদের সমস্যা কি, তারা আদর্শগতভাবে বিজেপিকে সমর্থন করে না, তারা কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী অথবা অত্যন্ত ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী। তারা বিজেপিকে ভোট দিয়েছিল শুধুমাত্র তৃণমূলকে চ্যালেঞ্জ করার জন্য। এবার আপনিই বলুন, এরা কি কখনো বিজেপির কর্মী হবেন? এরা কি কখনো বিজেপির জন্য সড়কে নামবেন? এরা কি বিজেপির হয়ে পাড়া পাড়া প্রচার করবেন? আমার উত্তর, এর মধ্যে কোনোটাই কিন্তু এই কৌশলগত ভোটাররা করবেনই না। তারা শুধুমাত্র ভোট দিয়েছিলেন এবং 2021 সালে তখন দেখা গেল বিজেপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি, তখন এই ভোটাররা কিন্তু আবার সরে গেলেন। কেউ তৃণমূলে গেলেন, কেউ বামে ফিরলেন, কেউ আবার ভোটই দিলেন না। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে এই বাম ভোট কোথায় যাবে? যদি বামেরা ধীরে ধীরে তাদের হারানো ভিত্তি ফিরে পেতে শুরু করে, তাহলে বিজেপি কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাম ভোট বিজেপিতে না গেলে বিজেপির সেই 40% শেয়ার আর থাকবেই না, সেটা হয়তো 32 থেকে 30%-এ নেমে আসবে। এই অবস্থায় বিজেপির পক্ষে 60টি আসনও পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন। এটা হলো বাম ভোটের পাটিগণিতের একটা বিপদ, কিন্তু এই পাটিগণিতের কিন্তু সুযোগও আছে। যদি বিজেপি এই বাম ভোটারদের বলতে পারতো, আমরা আপনাদের সমস্যার কথা বুঝি, আমরা শুধু হিন্দুত্বের রাজনীতি করি না, আমরা কৃষক ও শ্রমিকের কথাও ভাবি, তাহলে হয়তো এই ভোটারদের ধরে রাখা বিজেপির পক্ষে সহজ হতো। কিন্তু বিজেপির বার্তা সেটা ছিল না, আর এখনো কিন্তু বিজেপি সেরকম বার্তা দিচ্ছেই না। বিজেপির বার্তা মূলত হিন্দুত্ব ও জাতীয়তাবাদ নিয়ে, যেটা এই ভোটারদের কাছে টেকসই নয়। এবার আসি ভবিষ্যতের কথায়। বিজেপি যদি সত্যি বাংলায় একটি শক্তিশালী বিকল্প হতে চায়, তাহলে তাদের কি করা দরকার? একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে কিছু কথা বলছি। প্রথমত, দীর্ঘমেয়াদী সাংগঠনিক বিনিয়োগ। বাংলায় শিকড় গড়তে হলে 10 বছরের পরিকল্পনা নিতে হবে। বুথ স্তরে শক্তিশালী কর্মী তৈরি করতে হবে, শুধুমাত্র ভোটের সময় নয়, সারা বছরই মাঠে থাকতে হবে। দ্বিতীয়ত, বাঙালির নেতৃত্ব তৈরি। বাইরে থেকে আমদানি করা নেতার উপর নির্ভরতা কমাতে হবে। বাংলার মাটিতে বড় হওয়া, বাংলার সংস্কৃতি বোঝা নেতাদেরকে সামনে আনতে হবে। তৃতীয়ত, বাংলার ভাষায় কথা বলা। কেবল হিন্দুত্বের ভাষা নয়, বাংলার উন্নয়নের ভাষায়, বাংলার কৃষকের ভাষায়, বাংলার শিল্পীর ভাষায় সহজভাবে কথা বলতে হবে। চতুর্থত, সৎ রিপোর্টিং। নেতাদের খুশি করার জন্য ভুয়ো রিপোর্ট তৈরি করে পাঠানো, এই জিনিসটা বন্ধ করতে হবে। বাস্তব পরিস্থিতি যাই হোক, সেইটা সৎভাবে রিপোর্ট তৈরি করতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতেই কিন্তু কৌশল তৈরি হয়। পঞ্চমত হলো, প্রার্থী নির্বাচনে মনোযোগ দিতে হবে। অন্য দল থেকে আমদানি করা নেতার বদলে স্থানীয় পরিচিতি মুখকে প্রার্থী করতে হবে। শিক্ষিত, মার্জিত সাধারণ মানুষের সাথে কথা বলতে পারেন এরকম কর্মীকেই টিকিট দিতে হবে। কিন্তু বন্ধুরা, এই কাজগুলো করতে হলে দরকার কিন্তু দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি, দরকার ধৈর্য, দরকার আত্মসমালোচনা, সাহস। এই মুহূর্তে বিজেপি নেতৃত্বের কাছে সেই দৃষ্টিভঙ্গি আছে কিনা, সেটাই আমার প্রশ্ন। তো বন্ধুরা, আজকের দীর্ঘ আলোচনা শেষে এসে আমি কিছু কথা বলতে চাই। পরিস্থিতি যা দেখা যাচ্ছে, বর্তমান প্রবণতা যেদিকে যাচ্ছে, তাতে আগামী বিধানসভায় বিজেপির পক্ষে 60টি আসনের গণ্ডি পেরানো কিন্তু অত্যন্ত কঠিন। তৃণমূল চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার পথে কিন্তু অনেকটাই এগিয়ে, কিন্তু আমি এটাও বলছি, আগেই কিন্তু ছবি বদলে যায়। বাংলার রাজনীতি খুবই জটিল, এখানে অনেক চমক আছে, অনেক মোড়ও আছে। বিজেপি যদি সত্যিকারের অর্থে নিজেদেরকে পরিবর্তন করতে পারে, মানুষের কথা শোনে, বাংলার বাস্তবতাকে বোঝে, তাহলে ভবিষ্যতে তারা একটা শক্তিশালী শক্তি হিসেবে কিন্তু উঠে আসতেই পারে। কিন্তু সেটার জন্য দরকার আত্মজিজ্ঞাসা, দরকার আত্মসমালোচনা, দরকার সাহস। আর তৃণমূলকেও মনে রাখতে হবে, জনগণের বিশ্বাস অর্জন করা খুবই কঠিন, কিন্তু হারানো একেবারে সহজ।
দুর্নীতি, স্বজন পোষণ, সিন্ডিকেট রাজ এগুলো দীর্ঘমেয়াদে কোনো দলের জন্যই কিন্তু একেবারে ভালো নয়। বাংলার মানুষ চান উন্নয়ন, চান নিরাপত্তা, চান সম্মান। যে দল এই তিনটি জিনিস দিতে পারবে বাংলার মানুষ কিন্তু তাদের পাশেই থাকবে। এই বাংলার রাজনীতি, এটি হলো বাংলার রাজনীতির একটা সহজ সরল কঠিন সত্যি। আজকের এই দীর্ঘ আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আমি যদি কিছু ভুল বলে থাকি তবে আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।